নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর সমুদ্রকন্যা। আজ পঞ্চম পর্ব শুরু করি। অথচ পৃথিবী স্থির হয়ে রইল, বলল সোমা শঙ্খর কাছে বড় কাছাকাছি বসে। তা ভালোই তো, শঙ্খ বলে। শাঁসালো জামাই হচ্ছে, কাকিমার এখন গৌরব কত। তাছাড়া আবার পদপ্রান্তে প্রমাণ, এবং শুধু নির্জলা প্রণামও নয়, তার সঙ্গে চওড়া পাড় গরদ শাড়ি। অমন কুটিল কুটিল কথা বলছো কেন বলো তো? সোমা এতক্ষণকার রুদ্ধ হৃদয় বেদনাকে মুক্তি দেয় ঝংকারের গড়নে। তা আমাকে এখন কুটিল কুটিল মনে হওয়াই স্বাভাবিক। থামো, আমার পরিকল্পনাটা শোনো, সোমা বলে। সবটা বলতে দেবে আগে। শঙ্খ তেতো গলায় বলে, আর এসব ফার্সে দরকারটা কি? পাকা দেখাটাই যখন হয়ে গেছে। সোমা এবার রাগে আগুন হয়। তবে আর কি, চিরকালের মতো সব শেষ হয়ে গেছে? এমন বোকার মতো কথা বলছো। পরিস্থিতিটি কেমন হয়েছিল শুনলে তো সব। সে অবস্থায় উপায় ছিল কিছু? তাই বলে ওই অভিনয়টাকেই পরম সত্য বলে গণ্য করতে হবে? এছাড়া তখন বাবাকে বাঁচাবার আর পথ ছিল না, তা বললাম না? তারপর সোমা তার পরিকল্পনা প্রকাশ করে। বিচলিত শঙ্খ বলে, এছাড়া আর কোনো উপায় খুঁজে পেলে না তুমি? কই আর? কি ভীষণ রিস্ক, তা ধারণা আছে তোমার? আরে বাবা, মহৎ কর্ম মানেই রিস্ক। তবে তোমার ওই রকবাজ ছেলেগুলিকে দেখলে রিস্ক মেনে সরে পড়বে। একবার শুধু ব্যাপারটা ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া। শঙ্খ এবার যেন উৎসাহিত বোধ করে, বলে, তার জন্যে বেশি পরিশ্রম করতে হবে না, সে ঠিক হয়ে যাবে। শুধু ভাবনা তুমি আবার না মিইয়ে যাও। দেখে নিও, বলে মাথাটা ঝাঁকায় সোমা। তারপর ঈষৎ গাঢ় গলায় বলে, না শঙ্খ, এতে দোষ দেখছি না আমি। এসব লোকের শিক্ষা হওয়া দরকার। ভেবে দেখো, যখন উঁচু পোস্টে থেকেছে, রাঘব বোয়ালের হাঁ নিয়ে ঘুষ খেয়েছে, আর সেই নোংরা টাকাগুলোর অহংকারে ধরাকে সরা দেখেছে, মানুষকে মানুষ জ্ঞান করেনি। আর এখন নখদন্তহীন সিংহ এখনও সেই টাকার জোরে একটা ভদ্র ঘরের মেয়েকে টাকা দিয়ে কিনতে এসেছে। ক্ষুধার্তর সামনে থালা ভর্তি সুখাদ্যের প্রলোভন সাজিয়ে ধরে নিজের মতলব হাসিল করছে। অথচ নড়ে চড়ে বসে সোমা। সবচেয়ে অসহ্য লাগছে কি জানো শঙ্খ? ওর ওই মহানুভবতার খোলস। লোকটার সঙ্গে কথা কয়ে দেখো, কিছুতেই বিশ্বাস করতে পারবে না ও অত বড় শয়তান। ধাঁধা লাগবে, কিন্তু যেই চোখের আড়ালে যাবে, বিতৃষ্ণায় মন ভরে উঠবে। মনে হবে লোকটা কি আমায় হিপনোটাইজ করে রেখেছিল, তাই ওর কথা সহ্য করেছি বসে বসে, প্রতিবাদ করে উঠিনি। শঙ্খ চুলগুলোকে মুঠোয় চাপতে চাপতে বলে, তাই অপ্রতিবাদে বাগদানের অনুষ্ঠানটি মেনে নিলে? তখন তোমার পাড়ার রকবাজ ছেলেদের কথা মনে পড়ল না? এখন তুমি হিসেব মতো অন্যের বাগদত্তা, তা জানো? সোমা চোখ তুলে তাকায়। সোমার সেই চোখ দুটো ঝকঝক করে ওঠে। সোমা স্থির দৃষ্টিতে তাকায়, স্থির স্বরে বলে, জানি বই কি, জ্ঞান হয়ে অবধি জানি আমি বাগদত্তা, আর সেটা জানি বলেই তো বাড়তি আজে বাজে কিছুকে কোনো মূল্য দেবার দরকার বোধ করছি না। শঙ্খ ওর হাতটা একটু চাপ দেয়, তারপর আস্তে বলে, লোকটার যদি বয়সের ঘরে এতখানি শূন্যতা না থাকতো, আমি আমার ক্লেমটা ছেড়ে দিয়ে সরে দাঁড়াতাম। সোমা হাতটা ছাড়িয়ে নেয়।
আরক্ত মুখে বলে, তোমার এই উদার মহৎ মনোভাবের জন্য ধন্যবাদ। রাগ করো না সোমা, মাঝে মাঝে যখন ভাবি স্বার্থপরের মতো আমার এই দারিদ্র্যের সঙ্গে জুড়ে নিতে চাইছি তোমায়, তখন। সোমা আরও আরক্ত মুখে বলে, তার মানে সবটাই তোমার দিকে, কেমন? দরকার বোধ করো, রাখতে পারো, বদান্যতা করে দান করতেও পারো, এই তো। সোমা, ক্ষমা করো, আমার ভুল হয়েছে। মনে রেখো কথাটা, যাতে ভবিষ্যতে আর পুনরাবৃত্তি না হয়। অতএব স্থিরীকৃত হয় সোমার পরিকল্পনাই কার্যকরী হবে। চলুক যা চলছে, এগোক বিয়ের আয়োজন। খরচ তো সবই সেই নীচ চরিত্র লোকটার। হোক, পাপের করি প্রায়শ্চিত্তে যাক। ওর দেওয়া চেকটা ফেরত দিয়ে কাঁচা টাকা চেয়ে নিয়েছিলেন সোমার বাবা। বলেছিলেন, আমার মতো লোক হঠাৎ এত টাকার একটা চেক ভাঙাতে গেলে সন্দেহ হবে স্যার, হয়তো ভাববে জাল, হয়তো বা টাকাটা আনবার সময় গুন্ডা ধরবে। বাহ, তা কেন? সিংহ সাহেব বলেছিলেন, ওটা আপনি আপনার সেই উত্তমর্ণকে দিয়ে দেবেন। বেয়ারার চেকও তো কাঁচা টাকারই সামিল। তা হোক স্যার, কোথা থেকে এলো, কে দিল, নানা প্রশ্ন থেকে যাবে। তার থেকে আপনি ভাঙিয়েই। অতএব কোথাও কোনো প্রমাণ নেই সোমার বাবা মেয়ে বেচে টাকা নিয়েছে। খবরটা দেয় সোমা, বলে, অতএব বুঝতে পারছো? সোমা ঠোঁট বাঁকিয়ে হাসে। নালিশ ঠুকতে যাবার সুবিধেও রইল না ভদ্রলোকের। এখন বাড়িটার ব্যাপারে কিছুদিনের মতো নিশ্চিন্ত, তারপর দেখা যাক। তারপর বিয়ের রাত্রে সোমা যেন অস্বাভাবিক জোরে হাসতে থাকে। নিজের বুদ্ধি গৌরবে পুলকিত হচ্ছে সোমা। পাড়ার ওই রকবাজ গুন্ডা ছেলেগুলো যাদের দিকে ঘৃণায় তাকায় না সোমা, এখন তাদেরই কাজে লাগাতে চাইছে সে। তবে প্রত্যক্ষে নয়, পরোক্ষে। শঙ্খই বলবে তাদের, কানে ঢুকিয়ে দেবে যে একটা পয়সাওয়ালা বুড়ো একদা শরদিন্দুবাবুর বস ছিল। সেই হুমকি দিয়ে শরদিন্দুবাবুর সুন্দরী যুবতী মেয়েটাকে বিয়ে করতে চায়। গরিব শরদিন্দু নিরুপায় হয়েই। মেয়েটাই বা কি করবে? অরাজি হলে হয়তো বাপটার বিপদ আসবে। মহাপাজি ছুঁদে ঘুষখোর সেই লোকটা রাগের মাথায় কি না কি করতে পারে। অতএব তারা, এই পাড়ারক্ষী বীর ছেলেরা, বিয়ের রাত্রে উচিত শিক্ষা দিয়ে দিক বুড়োকে। ইহ জীবনে যাতে আর বাছার বিয়ের বাসনা না হয়। শিক্ষা ওর হওয়া দরকার শঙ্খ। সোমা বলে, আজ বাবা লোভে অন্ধ হয়ে পূর্ব কথা ভুলে গেছেন, কিন্তু আমি তো জানি দিনের পর দিন কি অপমানের মধ্যে কেটেছে বাবার ওই দাম্ভিক লোকটার তাবে কাজ করতে। শুধু বাবাকে বলেই নয়, অধস্তন সবাইকেই ও মশা মাছির মতো দেখত। একবার তার প্রায়শ্চিত্ত হোক। ঠিক ঠিক, হোক শিক্ষা, হোক প্রায়শ্চিত্ত, শুধু যেন খুন জখমের দায়ে না পড়ে ছেলেগুলো। ছেলেগুলোর উৎসাহ খুন জখম ঘেঁষাই ছিল। বলেছিল দলনেতা, আপনি যদি বলেন শঙ্খদা, শালার মাথাটা স্রেফ দুফাক করে দিতে পারি। শঙ্খ অবশ্য এতে উৎসাহ বোধ করেনি। বলেছিল, আরে বাবা, না না, শুধু ঠ্যাংটা জখম করে দিলেই হবে, বাকি জীবনটা যাতে ন্যাং চায়। শুধু একটা ছেলে বলেছিল, পুলিশ কেসের দায়ে পড়ব না তো দাদা। আরে দূর, দলনেতা তুড়ি দিয়ে ওড়ায় তাকে। নিজের কেচ্ছা নিজে পেপারে বার করে কখনো? কেস করলেই পেপারে বেরোবে না? শুনলে ও তোর পুলিশেও জিভ ভেঙাবে, বুঝলি? বুড়োর বিয়ে কার ছেদ্দা আসে বল? পাবলিক আমাদের দিকে, আর পাবলিক পেছনে থাকা মানেটা কি তা আর ভাষায় বোঝায় না ছোকরা, অঙ্গভঙ্গিতেই বুঝিয়ে ছাড়ে।
তুমি আমায় খুব খারাপ ভাবছ শঙ্খ? সোমা বলে, হয়তো খুব খারাপ ডিসিশনই নিয়েছি আমি, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আমি যদি প্রত্যক্ষে বেঁকে বসি, বাবা যে চিরদিনের মতো আমার ওপর বিরূপ হয়ে যাবেন। আর মার কথাবার্তা যদি শোনো তুমি। সোমা একটা নিঃশ্বাস ফেলে বলে, বাঁচতে আর ইচ্ছে করে না। লোভ যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, আর টাকা যে কি করতে পারে। শঙ্খ আস্তে বলে, ভাবছি এরপর এত কাণ্ড করেও আমি কি তোমায় পাব? সোমা দৃঢ় গলায় বলে, পেতেই হবে শঙ্খ, নইলে আমরা কি করে বাঁচব বলো তো? কি করব? বাঁচার আর কোনো পথ তো দেখছি না আমি। গভীর রাত্রে জানালায় এসে দাঁড়ায় সোমা। শঙ্খদের বাড়ির একদিকের দেয়ালটা চোখে পড়ে এখান থেকে, তবু চোখাচোখি হবার কোনো আশা নেই। ওই দেওয়ালটায় এদিকে কোনো জানালা নেই। ওদের জানলা নেই, তবু এই জানলায় এসে দাঁড়ায় সোমা, আর ওই বোবা দেয়ালটার দিকে তাকিয়ে মনে মনে বলে, কি করব? বাঁচার আর কোনো পথ তো দেখছি না আমি, আর এতে কোনো পাপও দেখছি না আমি। কেন পাপ হবে? আততায়ীর হাত থেকে আত্মরক্ষা করা মানুষের পাপ নয়। আমার ভাগ্যে আততায়ী শুধু বাইরের লোকটাই নয়, আমার নিজের মা বাপ। অতএব ছলে কৌশলে যেভাবেই হোক নিজেকে বাঁচাতে হবে আমায়। তবে শঙ্খকে বলে দিতে হবে ছেলেগুলোকে যেন ভালো করে সাবধান করে দেয়, ভয়ানক কিছু করে না বসে। শুধু ওকে একটু শিক্ষা দেওয়া। বিয়ের কথা হতে হতেই তত্ত্বতাবাসে বাড়ি ভরে দিচ্ছে পাজিটা, তার মানে চাঁদির জুতোয় জব্দ করে রাখতে চাইছে। আর আমার মা বাপ তাতেই বিগলিত হচ্ছেন। মাসিদের সঙ্গে 7 জন্মে যোগাযোগ ছিল না, এখন মা গাড়ি ভাড়া করে গিয়ে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন, আর তার মেয়ের সৌভাগ্যের গুণগান করে আসছেন। সেদিন মিনা মাসি এসেছিলেন, মায়ের মাস্তুতো বোন। মা তাকে সব দেখাতে বসলেন, শাড়ি, গহনা, রূপোর বাসন, আরও কত কিছু, যা নাকি পানপত্র বলে পাঠিয়েছে বুড়ো। মিনামাসি দেখলেন, উচ্ছ্বসিত হলেন, যদিও মুখটা কালো হয়ে গেল তার। তারপর জেরা করতে লাগলেন, পাত্রের বয়স বেশি তো কত বেশি? মাও তেমনি ঘুঘু, ভাঙলেন না কিছুতেই। বললেন, স্পষ্ট করে জিজ্ঞেস করিনি ভাই, তবে দেখলে তো গোটা 40-এর বেশি মনে হয় না। এটা অবশ্য মা বেশি বাড়ালেন। যাগ্গে, দোজ বড়ে তো নয়। বিয়ের বাসরে ওরা সমালোচনার বান ডাকাবেন, ওদের কালো মুখটা কিঞ্চিত ফর্সা করে নেবেন, হেসে হেসে বলবেন, একে তুই 40 বছরের দেখেছিলি? তোর চোখের চাল সে তো অনেক দিনের পুরনো হয়ে গেছে রে। কিন্তু সে যাক, ও নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি। আমি শুধু জানি শঙ্খকে ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। শঙ্খ, তুমি নিশ্চয় এখন নিশ্চিন্তে ঘুম দিচ্ছ। জানতেও পাচ্ছ না তোমার ওই শ্যাওলা পড়া বোবা দেয়ালটার দিকে তাকিয়ে জেগে বসে আছি আমি। শুনছি ওদের সব ঠিক করা আছে, সব ব্যবস্থা করে ফেলেছে। মোড়ের মাথায় বরের গাড়ি ঘেরাও করবে ওরা, গাড়ি থেকে টেনে নামাবে, বলবে, ভালোয় ভালোয় বিয়ের বাসনায় জলাঞ্জলি দিয়ে ফিরে যাও চাঁদু, নচেত এইখানে শুইয়ে রাখব। বলেছে শঙ্খ আমায় এ কথা। প্রথমে ও এই ব্যবস্থায় উৎসাহ বোধ করছিল না, এখন করছে। ও বলেছে, হইচই করে পায়ে ল্যাং মারবে ওকে ছোড়ারা, ল্যাংটি অবশ্য একটু মক্ষমী দেবে, তা সেসব কৌশল কায়দা ওদের জানা আছে। তারপর হঠাৎ সেই রঙ্গমঞ্চে শঙ্খের আবির্ভাব ঘটবে। ইনোসেন্ট ভদ্র যুবকের ভঙ্গিতে বলবে সে, ফিরে যান মশাই, উপায় নেই, এসব সাংঘাতিক ছেলে, এরা পারে না এমন কাজ নেই। শুধু আপনাকেই নয়, মেয়ের বাপকেও নাকি শাসিয়ে রেখেছে। এ বিয়ে দিতে চেষ্টা করলে একটি দাঁত আস্ত রাখবে না তার। দেখুন, এর ওপর জোর করা বুদ্ধিমানের কাজ হবে?
এখন তো এদেরই রাজত্ব। কথাবার্তা সবই রেডি করা আছে, একদিন নাকি রিহার্সালও দিয়েছে ছেলেগুলো। টোপর ওর খুলিয়ে ছাড়বে, এরপর আর ফিরে যাওয়া ছাড়া উপায় থাকবে না সিংহ সাহেবের, কারণ মস্ত সুবিধে বরযাত্রী আনবে না বলে রেখেছে। শুধু ওই বর, পুরুত, নাপিত আর সেই ভাগ্নেটা, ভাইপোটা। ভেবেছে বোধহয় বুড়ো বয়সের কেলেঙ্কারি কে কোথা থেকে ভাঙচি দেবে, অতএব চুপি সারে কাজ সেরে একবার আইনসঙ্গত অধিকারের মধ্যে পুরে ফেলি, তারপর বউ ভাতে সমারোহ করব। বাবার ইচ্ছে ছিল রেজিস্ট্রি করে হোক বিয়েটা, কারণ বাবা আর কোনো ঝামেলা চাইছেন না, কিন্তু ও তাতে রাজি নয়। বলে কিনা, সেটা যেন কেমন কেমন লাগছে শরদিন্দু বাবু। এখনো বাবাকে বাবুই বলছে। বিয়ের যে একটা চিরাচরিত চেহারা ছোটবেলা থেকে দেখে আসছি, সেটা না দেখতে পেলে মনে হবে না বিয়েটা হলো। তার মানে চেলি, টোপর, চন্দন, গোড়েমালা সব কিছুর বাসনা। মাও ওর দলে। মারও নাকি সেই কড়ি দিয়ে কিনে দড়ি দিয়ে বেঁধে হাতে মাকু তুলে না দিতে পারলে মেয়ে পারের সুখ হবে না। কিন্তু কে কাকে কড়ি দিয়ে কিনছে ভাবতে পারছি না আমি, যে আমাকে একজন স্রেফ টাকা দিয়ে কিনে নিয়ে যেতে চাইছে। ভাঙতেই হবে ওর স্পর্ধা। আমি ঠিক করেছি ভাঙব। আমি খড়ের গাদায় একটা দেশলাই কাঠি গুঁজে দিয়ে এসেছি। আর কিছু করতে হবে না আমাকে, আগুন তার ভূমিকা পালন করবে। সোমার মা জল খেতে উঠলেন, বললেন, সোমা, জেগে রয়েছিস? সোমা হঠাৎ ঘুরে দাঁড়ালো, চাপা তীব্র গলায় বলে উঠল, কেন, তাতেও তোমাদের আপত্তি আছে? ক্ষতি হচ্ছে কিছু তোমাদের? ও মা, শোনো কথা। সোমার মা ভাবি বড়লোক জামাইয়ের ভাবি স্ত্রীকে তোয়াজের গলায় কথা বলেন। রাত জেগে শরীর খারাপ হবে তাই বলছি। সোমা একটু হাসে এবার। রাত কখনো জাগিনি এর আগে, তাই না মা? সোমার মা বোঝেন শরদিন্দুর অসুখের সময়ের কথা উল্লেখ করছে সোমা। নিজে তিনি ও কাজটায় একান্ত অক্ষম। সোমাই রাতের পর রাত জেগেছে। সোমার মা অপ্রতিভ গলায় বলেন, তা কি বলছি, ওর অসুখের সময় কত রাতই তো। আজ বাদে কাল বিয়ে, তাই বলা। চলে যান। ও ঘরে গিয়ে স্বামীকে ঘুম ভাঙিয়ে কাহিনীটি বিবৃত করেন। তারপর মন্তব্য করেন, সিংঘি সাহেবের গিন্নি হয়ে কি যে হয়ে উঠবেন মেয়ে, তা অনুমানেই বুঝেছি। এখনই তো হাতে মাথা কাটছেন। এখন তো আশা করছি আমাদের দুঃখ খুঁজবে। খেয়ে জানে এরপর আমাদের মুখই দেখবে কিনা। তারপর বলেন, আরও হয়েছে ওই শঙ্খ। শঙ্খর ব্যাপারেই যে মেয়ের মেজাজ সর্বদা খাপ্পা, এ ওরা অনুমান করছেন। ছোট ছেলেটাকে আড়ালে ডেকে ডেকে তল্লাশ নিচ্ছেন। দিদি শঙ্খদার সঙ্গে দেখা করছে নাকি, যাচ্ছে ওদের বাড়ি। তথাপি নিজেরা উচ্চারণ করছেন না শঙ্খর নাম, যেন এ সম্ভাবনা যে ছিল তারা জানেনই না, যেন ওদের ভালোবাসাটা যে ভাই বোনের মতো ছাড়া আর কিছু এ ওদের ধারণাতেই নেই। তাই সেদিন আর একটা মানুষের উল্লেখে আকাশ থেকে পড়েছিলেন। ভাগ্যি সে নামটা উল্লেখ করেনি সোমা। শঙ্কর মা একদিন এসেছিলেন, কি জানি কি উদ্দেশ্যে। কোনো কথা পারতে দেননি সোমার মা। আগে ভাগেই ভাবি জামাইয়ের রূপ, গুণ, বিবেচনা, পয়সা সব কিছুর বর্ণনায় মুখ করে দিয়েছিলেন তাকে। তিনি শুধু শেষ পর্যন্ত একটি প্রশ্ন করেছিলেন, তা তোমার সোমার এতে মত আছে তো? সোমার মা মুচকি হেসে বলেছিলেন, তা আছে। এখনকার মেয়েরা বাপু চালাক, তারা বোঝে বাড়ি গাড়ি টাকা কড়ি এই সবই সংসারের সার বস্তু। আর কি বলবেন শঙ্কর মা? পরে বলেছিল সোমা, এখনকার মেয়েদের তো বেশ চিনে ফেলেছ মা। সোমার মা এটা ওটা বলে চাপা দিয়েছিলেন কথাটা।
সব কিছুই চাপা দিয়ে দিয়েই চালাচ্ছেন। 2 হাত একবার এক হলে হয় বাবা। আজ এইটুকু থাক, পরের অংশ নিয়ে খুব শীঘ্র ফিরছি। গল্প ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং বন্ধুদের শেয়ার করবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।